লেখিকা মৌসুমী ব্যানার্জির দোলাচল। 2 বছরের মেয়ে মিঠিকে ঘুম পাড়িয়ে সুনেত্রা ড্রয়িং কাম ডাইনিং রুমে এসে তার বর পার্থপ্রতিম ওরফে পার্থকে বলল, কি গো, খাবার দেবো টেবিলে? না, পরে, এখন যাও। মানে, আর কতক্ষণ এইসব ছাইপাশ খাবে? চলো ওঠো এবার। কড়া গলায় পার্থ বলে, না, উঠবো না। একটু রেগে গিয়ে সুনেত্রা ঝাঁঝিয়ে ওঠে, মানে? দেখো, দিন দিন তোমার এইসব গেলার মাত্রা বেড়েই যাচ্ছে। কই, আগে তো এরকম খেতে না। দেখো, বিরক্ত করো না, আগের কথা আলাদা ছিল। তুমি তো এখন আর কোনো কিছুতেই সঙ্গ দাও না, তাই একাকিত্ব কাটাতে যা ভালো লাগে তাই করব। কি বললে তুমি? একাকিত্ব? কেন? আমি, মিঠি, আমরা দুজনেই তো আছি। আমাদের সাথেও তো টাইম স্পেন্ড করা যায়। অফিস থেকে এসেই তো মজে যাও গ্লাস আর বোতলে। বেশ করি। কেন, আমরা কি কেউ না? অবাক হয়ে সুনেত্রা প্রশ্ন করে, না, তুমি আগে হয়তো আমার ছিলে, এখন কেউ নও। আর তোমার মেয়ে, সেও বুঝি কেউ নয়? হুঁ, আমার মেয়ে, মাই ফুট, আমার মেয়ে। কি বলছো কি পার্থ? আমাদের কত প্রতীক্ষার, কত ভালোবাসার এই মিঠি, তুমি কি পুরো আউট হয়ে গেছো? আউট কেন হব? যা বলছি ঠিক বলছি। না, তুমি ঠিক বলছো না। এটা তুমি নও, তোমার নেশা তোমাকে দিয়ে বলাচ্ছে। এই, তুমি যাবে আমার সামনে থেকে? সহ্য করতে পারছি না তোমাকে, প্লিজ যাও। কেন সহ্য করতে পারছো না? কেন? সেসব আমি বলতে চাই না। আমাকে উত্ত্যক্ত করো না, আর পারছি না। আমাকে আমার মতো ছেড়ে দাও। না পার্থ, তা হয় না। আমাকে বলো কি হয়েছে। বললে সহ্য করতে পারবে না? কি এমন করেছি যে সহ্য করতে পারবো না? বলো আমাকে। বলবো? ঠিক আছে, বলছি। এরপর পার্থ দাঁতে দাঁত ঘষে ঘষে বলে, তুমি নষ্টা। মিঠি আমার মেয়ে নয়। এবার বলো, কি বলবে? উত্তর দাও, এবার তোমার বলার পালা। দুহাতে কান চেপে সুনেত্রা সোফার সামনে মেঝেতেই বসে পড়ে। এ কি শুনছে সে? 6-7 বছরের দাম্পত্য জীবন, এত বছর পর এই কথা শুনতে হলো তাকে। কই, কখনো তো পার্থ তার সাথে এরকম কদর্য ব্যবহার করেনি। পার্থর কথায় আবার বাস্তবে ফিরে আসে সে। কি হলো? জবাব নেই তো তোমার কাছে? আর নাটক করো না, যাও আমার সামনে থেকে। আগত প্রায় কান্নাকে বুকে চেপে সুনেত্রা উঠে এক ছুটে শোয়ার ঘরে ঢুকে দরজা বন্ধ করে ঘুমন্ত মিঠির পাশে এসে বসে। ধীরে ধীরে রাত গভীর হয়। ঘুমহীন চোখে, গালে চোখের জলের শুকনো দাগ নিয়ে সারা রাত কেটে যায় সুনেত্রার। এ কোন অমানিসার ঘোর অন্ধকারের করাল ছায়া এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলল তাকে। এটা কোন পার্থকে দেখল সে আজ? পার্থ সুনেত্রার এই সংঘাতের প্রেক্ষিত জানতে হলে আমাদের যেতে হবে তাদের অতীতের দিনগুলোতে। পার্থপ্রতিম সেনগুপ্ত বাবা মায়ের একমাত্র সন্তান। সুনেত্রা ও সৌগত 2 ভাই বোন। সুনেত্রা ছোট। সৌগত বোনের থেকে 5 বছরের বড়। সুনেত্রার সাথে পার্থর প্রথম আলাপ এক সাংস্কৃতিক অনুষ্ঠানে। সেখানে আবৃত্তি করতে গিয়েছিল সে। সঙ্গে ছিল দাদা সৌগত, তার দাদার বন্ধু পার্থ। ওই অনুষ্ঠানে দেখা হওয়ায় বোনের সাথে পার্থর আলাপ করিয়ে দিয়েছিল সৌগত। পার্থর সাথে তার এক ডাক্তার বন্ধুও ছিল, নাম অরিন্দম ব্যানার্জি। এরপর বার কয়েক পার্থ সুনেত্রাদের বাড়িতে যায়। আলাপ আরও আন্তরিক হয়, তার থেকেই ভালো লাগা। এক শীতের সকালে তারা সকলে মিলে খড়গপুর থেকে কাছেই মেদিনীপুরের পোপগড়ে পিকনিক করতে যায়। অরিন্দমও তাদের সঙ্গী হয়েছিল। সুনেত্রার কিছু বন্ধু বান্ধব, তার দাদার বন্ধুরা, বৌদি, সকলে মিলে হৈ হৈ করে কাটিয়েছিল সেই দিনটা। পার্থ বরাবরই পরিমিত কথা বলে। সে শ্রোতা বেশি, বক্তা কম। গোপগড়ের গাছগাছালি, ফুল পাতা, সেখানকার মনোরম পরিবেশ তাদের আরও কাছাকাছি এনেছিল। সেদিনই পার্থ সরাসরি সুনেত্রাকে বলেছিল তার মনের কথা। সুনেত্রাও প্রথম দেখার দিন থেকে ভালোবেসে ফেলেছিল পার্থকে, তাই সেও সম্মতি জানিয়েছিল পার্থর প্রস্তাবে। শুরু হলো তাদের প্রেম কাহিনী। তবে 2 বছরের মধ্যেই 2 পরিবারের সম্মতিতে 2 হাত এক হয়েছিল। শুভ পরিণয়ে আবদ্ধ হলো তারা। এরপর সুনেত্রা খড়গপুর ছেড়ে পার্থর কর্মস্থল কলকাতায় এলো। ছোট্ট ছিমছাম 2 BHK ফ্ল্যাট,
তাতে শুরু হলো তাদের সাধের সংসার। পার্থ অফিসে গেলে সুনেত্রা রান্না করে। যদিও রান্নার লোক কমলাদি ছিল, তবুও কিছু একটা রান্না করতো যত্ন করে। এছাড়াও সুন্দর করে ফ্ল্যাটটা সাজানো, বই পড়া, কিছু লেখালেখি করাই ছিল তার নেশা। অন্যান্য সাধারণ মেয়েরা যা করে তাই করত। এভাবে বছর ঘুরল। এর মধ্যে পার্থর কাজের চাপ বাড়ে প্রমোশনের সুবাদে। তবুও ঘরে ফিরে সে সুনেত্রাকে নিয়েই মেতে থাকতো। কখনো ছুটির দিনে বাইরে ঘোরাঘুরি করে রাত্রে হোটেলে ডিনার সেরে ফিরত। এভাবে আরো কয়েক বছর গেল, কিন্তু সুনেত্রা ও পার্থর চাওয়া সত্ত্বেও কোনো ইস্যুই তাদের হলো না। প্রথম প্রথম সুনেত্রা বিষয়টা অত মাথায় নেয়নি, কিন্তু 4 বছর অতিক্রান্ত হওয়ার পরেও যখন সে কনসিভ করতে পারল না, তখন পার্থকে বলল, কেন গো, এত বছর হয়ে গেল তবু বাচ্চার মুখ দেখতে পেলাম না। আমারও তো ইচ্ছে হয় একটা ছোট্ট তুলতুলে বাচ্চার হাসি, কান্না, জেদ দেখতে। পার্থ সুনেত্রার মাথায় হাত বুলিয়ে বলল, ভয় পাচ্ছ কেন, সব ঠিক হবে, হয়তো দেরি হচ্ছে। না গো, সত্যি খুব টেনশনে আছি, চলো না ডাক্তারের কাছে, যা টেস্ট করার করিয়ে অন্তত জানতে পারবো কিছু। ঠিক আছে, তাহলে চলো আমার বন্ধু অরিন্দমের কাছে, ও তো গাইনোকোলজিস্ট আর বেশ নামও করেছে। সল্ট লেকের ওদিকে একটা চেম্বারে বসে। তাহলে তুমি ফোনে যোগাযোগ করে নাও, সম্ভব হলে কালকেই যাব। সুনেত্রাকে আশ্বাস দিয়ে পার্থ বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। দুপুরের দিকে সুনেত্রা ফোন করে পার্থকে। পার্থ ফোন তুলে বলে, হ্যাঁ বলো, তুমি কি ফোন করেছিলে তোমার বন্ধু অরিন্দম ব্যানার্জিকে? না গো। দেখেছো, আমি জানতাম তুমি ভুলে যাবে। সরি সোনা, ভুলেই গেছিলাম, এত কাজের চাপ। আচ্ছা, এখনই করছি, আর ভুল হবে না। তাহলে ফোনটা কাটলাম। ঠিক আছে, সাবধানে থেকো, মন খারাপ করো না। এরপরই ফোনে যোগাযোগ করে পার্থ যায় সুনেত্রাকে নিয়ে ডক্টর অরিন্দম ব্যানার্জির কাছে। সমস্ত কিছু টেস্ট হতে আরো কয়েকদিন যায়, কিন্তু রিপোর্ট পারফেক্ট। সুনেত্রার মা হতে কোনো অসুবিধে নেই। পার্থ সুনেত্রা নিশ্চিন্ত হয়। একদিন চেম্বারে গিয়ে বাকি সবকিছু জেনে তারা খুশি হয়ে অরিন্দমকে আমন্ত্রণ জানায় তাদের বাড়িতে। অরিন্দমও খুশি হয়ে বলে সপ্তাহ শেষে রবিবার সে অবশ্যই যাবে তাদের বাড়িতে। চেম্বার থেকে বাইরে বেরিয়ে পার্থ সুনেত্রার হাতটা আলতো করে ধরে বলে, কি এবার নিশ্চিন্ত তো? আমি আগেই বলেছিলাম সব ঠিক আছে, পাগলি একটা, শুধু শুধু টেনশন করো। ওকে মিস্টার, আর টেনশন করব না। তাহলে আজকের দিনটা যে ছুটে নিলাম, এই দিনটা কিভাবে কাটানো যায়? চলো কালীঘাটে পুজো দিই। অগত্যা, ঠিক আছে চলো, তাই হোক। ওরা কালীঘাটে পুজো দিয়ে বুকশপ থেকে কটা বই কিনে হোটেলে খাওয়া দাওয়া সেরে বিকেলে বাড়ি ফেরে। রবিবার দেখতে দেখতে এসে যায়। অরিন্দম আসবে তাই পার্থ বাজারে বেরিয়ে যায়। বাজার থেকে আবার বেরোয়। সুনেত্রা জিজ্ঞেস করে, আবার কোথায় চললে? পার্থ একটা সন্দেহজনক হাসি এসে বলে, আসছি, এসে বলছি। পার্থ ফেরে ব্যাগে একটা হুইস্কির বোতল, কিছু স্ন্যাক্স নিয়ে। সুনেত্রার তো চক্ষু চড়ক গাছ, এগুলো কে খাবে? অরিন্দম দা খায় নাকি? হ্যাঁ, মাঝে মধ্যে একটু আধটু। আর শুধু অরিন্দম কেন, আমিও একটু খাবো। এই গুণটা যে ছিল, জানা ছিল না তো। আরে ডার্লিং, সেভাবে তো খাই না, কোনো বিশেষ দিনে একটু আধটু, এই আর কি। আরো কত কি জানবো। সন্ধ্যা 7টার কিছু পরে অরিন্দম আসে। কিছু কথাবার্তা, হাসি মজা, স্মৃতিচারণ। তারপর সুনেত্রার গলায় দুটো কবিতা আবৃত্তি শুনে দুই বন্ধু বসে হুইস্কির বোতল নিয়ে। সুনেত্রা উঠে চলে যেতে গেলে অরিন্দম বলে, কি ব্যাপার, অতিথিকে ফেলে তুমি কি চলে যাবে নাকি সুনেত্রা? তুমিও বসো। তবে কোনো অসুবিধা হলে যেতে পারো। পার্থ বলে, আরে সুনেত্রা, অরিন্দম আর আমার বন্ধুত্ব অনেক দিনের। এখন কাজের চাপে দেখা সাক্ষাৎ কমে গেছে ঠিকই, তবে বন্ধুত্ব এখনো অটুট। লজ্জা করো না, আমি বলছি তুমি বসো। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও সুনেত্রাকে বসতে হয়। আসলে সে কোনোদিন এরকম পরিবেশন দেখেনি, তাই একটু সংকোচ হচ্ছিল। পানভোজন চলে, গল্প এগোতে থাকে। পার্থ বলে, আচ্ছা অরিন্দম, এই 4 বছর ও কেন কনসিভ করতে পারলো না সব ঠিক থাকা সত্ত্বেও? অরিন্দম বলে, আরে ভয় পাস না, অনেক সময় এরকম হয়। তবে এটাও ঠিক, শুধু মেয়েদের যে শরীরে অসুবিধা থাকতে পারে তা নয়, ছেলেদেরও শারীরিক কিছু অসুবিধা থাকতে পারে। তবে তোরা চিন্তা করিস না, আমি তো আছি। একটু চিন্তার ভাঁজ পড়ে পার্থর কপালে। তাহলে কি তারও অসুবিধা থাকতে পারে? দুদিন ধরে পার্থ নিজের সাথে লড়াই করে। ভাবে, একবার কি যাবে অরিন্দমের কাছে? তারও কি একবার টেস্ট করা উচিত? পরক্ষণেই মনে সায় দেয় না। ভাবে যদি নেগেটিভ কিছু রিপোর্ট আসে, তাহলে অরিন্দমের কাছে মাথা হেট হয়ে যাবে। এই অক্ষমতা তার বন্ধু জানুক, এটা সে চায় না একেবারেই। তৃতীয় দিন অন্য একজন নামকরা ডাক্তার, নাম সঞ্জীব মৈত্র, তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হাজির হয় তার চেম্বারে। কিছু টেস্ট দেয় ডক্টর তাকে।
সমস্ত টেস্ট হওয়ার 2 দিন পর রিপোর্ট দেখাতে যায় পার্থ। এ সমস্তই করে সুনেত্রাকে না জানিয়ে। রিপোর্ট নিয়ে ডক্টরকে দেখালে ডক্টর সঞ্জীব মিত্র অনেকক্ষণ সময় নিয়ে রিপোর্ট দেখে বলেন, সরি মিস্টার পার্থপ্রতিম, আপনি কোনোভাবেই বাবা হতে সক্ষম নন। খুবই দুঃখজনক ব্যাপার। পার্থের পায়ের তলার মাটি যেন সরে যায়, মনে হয় পৃথিবীটা যেন দুলছে। ডক্টর সঞ্জীব মিত্রের পরবর্তী কথাগুলো যেন দূর থেকে দূরান্তরে প্রতিধ্বনিত হতে হতে বিলীন হয়ে যাচ্ছে। কিছুক্ষণ থম মেরে বসে থেকে নিজেকে একটু ধাতস্থ করে, তারপর চেম্বারের বাইরে পা দেয় সে। চেম্বারে দরজাটা বন্ধ করার সাথে সাথে তার মনে হলো দরজার ওপারে তার সমস্ত গোপনীয়তাকে গলা টিপে মেরে রেখে আসতে পারলে ভালো হতো। এখন আবার অফিস যাওয়ার পালা, কিন্তু মন সায় দেয় না, তাই ফ্ল্যাটে ফেরার জন্য ট্যাক্সি ধরে। সুনেত্রা আরো কয়েক মাস কাটানোর পর অধৈর্য হয়ে পড়ে। পার্থকে বলে, আচ্ছা পার্থ, এখনো তো কিছু হলো না, আমার আর ভালো লাগছে না, আরেকবার কি যাব অরিন্দমদার কাছে? যাও। খুবই ম্রিয়মাণ শোনায় পার্থর গলা। তাহলে একটা ফোন করে বলে দাও না অরিন্দমদাকে কালই যাব। কিন্তু কাল তো ছুটি নিতে পারবো না, তুমি তো চেনো না চেম্বারটা, একা যেতে পারবে? তা কেন পারবো না, কিন্তু তুমি গেলে ভালো হতো। মুশকিল হয়ে গেল, এখন ছুটি নেওয়া যাবে না, একটা কনফারেন্সও আছে, আমি না থাকলে অসুবিধে হবে, কারণ ওই প্রজেক্টটা আমি দেখছি। মিথ্যে বলে সে সুনেত্রাকে। আসলে চেম্বারে যেতে সে অস্বাচ্ছন্দ্য বোধ করে, যেন শুধু শুধু প্রহসন করা হবে। তার মনে হয় যেন কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি একাই যাব, তুমি শুধু একটা ফোন করে জানিয়ে দাও। সবে তো রাত 8টা বাজে। পার্থ ফোন করে অরিন্দমকে। অরিন্দম জানায় সকাল 10টার সময় ওর চেম্বার নয়, ওর বাড়িতে যেতে। ফোনটা রেখে পার্থ বলে, সুনেত্রা, তুমি তোর বাড়িটা চেনো না, ওখানে কাল 10টার সময় যেতে বলেছে। তাহলে কি করে যাব? ঠিকানাটা বলতে পারবে? সেটা বলতে পারি, কিন্তু তোমার একটু অসুবিধা তো হবেই। ঠিক আছে, আমি না হয় অফিস যাওয়ার পথে তোমাকে নামিয়ে দিয়ে যাব। তোমার দেরি হয়ে যাবে না তো? একটু আগেই না হয় বেরোবো। ঠিক আছে। পরদিন সকালে ওরা দুজনে বেরোয়। পার্থ সুনেত্রাকে অরিন্দমের বাড়ির সামনে পৌঁছে দিয়ে অফিসে চলে যায়। গেট ঠেলে ভেতরে ঢোকে সুনেত্রা। অরিন্দম সামনের বাগানেই ছিল। সে এগিয়ে এসে সুনেত্রাকে ভেতরে নিয়ে যায়। সুনেত্রাকে বলে, তোমার অন্যান্য রিপোর্ট তো ভালোই, তবে নিশ্চিন্ত হতে আরেকটা টেস্ট করাবো, একটু সময় লাগবে, দেখা যাক এতে কি ফলাফল আসে। আশা করি ভালো ফলই হবে। এরপর অরিন্দম কয়েকটা প্রশ্ন করে। সব প্রশ্নের যথাযথ উত্তর পাওয়ার পর অরিন্দম একটা ওষুধ ও ইঞ্জেকশন দেয় সুনেত্রাকে। আধ ঘন্টা পর টেস্ট হবে বলে অরিন্দম চেম্বার থেকে বাড়ির ভেতরে যায়। বেশ কয়েক ঘন্টা পর সুনেত্রা বাড়ি ফেরে। অবশ্য অরিন্দম একটা ট্যাক্সিতে তাকে উঠিয়ে দিয়েছিল, কারণ সুনেত্রার শরীর বেশ দুর্বল লাগছিল। তবে অরিন্দম বলেছিল এটা সাময়িক দুর্বলতা, একদিন বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাবে। সত্যি তাই হলো। পরের দিন সুনেত্রার দুর্বলতা কেটে গেল। পার্থ কিন্তু ভীষণ অপরাধ বোধে ভুগতে শুরু করলো। কিভাবে সে সুনেত্রাকে জানাবে যে সে বাবা হতে অক্ষম? এ ধাক্কাটা সে কিছুতেই দিতে পারবে না সুনেত্রাকে। মেয়েটা কেমন আকুল হয়ে উঠেছে মা হওয়ার জন্য। সত্যি তো একটা মেয়ের পূর্ণতা তার মাতৃত্বে। এভাবে আরো 2 দিন কেটে যায়। তৃতীয় দিন অরিন্দম ফোন করে পার্থকে জানায় যে কোনো চিন্তা করতে বলবি না সুনেত্রাকে, রিপোর্ট ভালো, শুধু আরো 2বার যেতে হবে সুনেত্রাকে এই টেস্টের জন্য, তাহলে পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যাবে। পার্থর ফোনে কথোপকথনের সময় সুনেত্রা গভীর কৌতূহল নিয়ে একদৃষ্টে তাকিয়েছিল পার্থর দিকে। পার্থ ফোনটা কেটে সুনেত্রাকে জানায় যে চিন্তার কিছু নেই। সুনেত্রা খুশি হয়ে বলে, পার্থ, আমি খুব জ্বালাচ্ছি তোমাকে তাই না? আসলে একটা বাচ্চা এলে তুমি আমি দুজনেই দেখবে আরো ভালো থাকবো। কেন, এখন কি আমার সাথে তুমি ভালো নেই? না না, তা কেন, আমি ভীষণ ভীষণ হ্যাপি, কিন্তু আমাদের মাঝে একটা ছোট্ট প্রাণ প্রতি মুহূর্তে ছটফট করবে, কলকল করে আধো আধো কথা বলবে, দুষ্টুমি করবে, সেটা আরো ভালো লাগবে, তাই নয় কি? আমি শুধু তোমাকে নিয়ে ভীষণ সুখী যে অনাগত তাকে নিয়ে চিন্তা ভাবনা করিনি। তুমি আমার পাশে থাকলে আমি সারা জীবন আনন্দের স্বচ্ছন্দে কাটিয়ে দিতে পারবো। এই বলে পার্থ 2 হাতে সুনেত্রাকে নিজের কাছে টেনে নেয়। সুনেত্রা আদরে গোলে যেতে যেতে বলল, তুমি আসলে খুব হিংসুটে। আরো 2বার একইভাবে টেস্টের পর রিপোর্ট ভালো আসায় সুনেত্রা ভীষণ খুশি। তার মধ্যে কেমন একটা অনুভূতি হয় যে সে সত্যি এবার পরম প্রাপ্তির কাছাকাছি, সে মা হতে পারবে। এরপর বেশ কয়েকদিন কেটে গেছে। একদিন সকালে পার্থ ব্রেকফাস্ট করে অফিসে চলে যাওয়ার কিছুক্ষণ পর থেকে সুনেত্রার শরীরটা ভীষণ খারাপ লাগতে থাকে। সমস্ত শরীর যেন গুলিয়ে উঠছে, মাথাটাও ভীষণ ঘুরছে। সে পার্থকে ফোন করে।
পার্থ হ্যালো বলতেই সুনেত্রা তাকে জানায় যে তার শরীর ভীষণ খারাপ লাগছে। পার্থ ব্যস্ত হয়ে ওঠে, বলে আমি এক্ষুনি আসছি, একটু সময় দাও। ঠিক আছে বলেই ফোনটা কেটে কোনো রকমে সুনেত্রা ছুটে যায় বেসিনে, হড়হড় করে বমি করে ফেলে। চোখে মুখে জল দিয়ে একটু ভালো লাগে, ড্রয়িং রুমের সোফায় এসে শরীরটা এলিয়ে দেয়। সেই সময় রান্না করতে করতে শুনতে পেয়ে ছুটে আসে কমলা। কি হয়েছে গো বৌদিদি? জানি না গো, কেমন যেন মাথা ঘুরছে, বমি হলো, শরীর ভীষণ খারাপ লাগছে গো। এটা তো ভালো খবর, মনে হয় ভগবান এবার তোমার কথা শুনলো গো। তবে ডাক্তারবাবুকে দেখিয়ে নিও। হ্যাঁ দেখাবো। তুমি এক গ্লাস জল দেবে গো কমলাদি? এক্ষুনি দিচ্ছি। কমলা জল নিয়ে এলে কিছুটা খেয়ে সোফাতেই গায়ে এলিয়ে দেয় সুনেত্রা। পরনের হাউস কোটটাও ভিজে গেছে বেশ কিছুটা, কিন্তু ওঠার শক্তি নেই। আস্তে আস্তে চোখে ঘুম নেমে আসে সুনেত্রার। কমলা রান্না হয়ে গেছে, কিন্তু যেতে পারে না, কারণ বৌদিদি ঘুমোচ্ছে। ডাকতেও তার মায়া লাগে, কতদিন ধরে এখানে কাজ করছে। এত ভালো মনের মানুষ কমলা দেখেনি। তার কত আপদে বিপদে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাই অসুস্থ ঘুমন্ত মানুষটাকে একা ফেলেই যেতে মন চাইছে না। ইতিমধ্যে দরজার বেলের আওয়াজে কমলা ছুটে গিয়ে আইহোল থেকে দেখে পার্থ এসেছে। নিশ্চিন্ত হয়ে দরজা খুলে দিতেই পার্থ উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করে, কেমন আছে গো সুনেত্রা? এখন ঘুমোচ্ছে দাদাবাবু? খুব কষ্ট পেয়েছে তাই না? হ্যাঁ বমিও করেছে, ওই তো গো এক গ্লাস জল খেলো, খেয়ে সোফাতেই শুয়েছিল, এইমাত্র ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, তোমার কাজ হয়ে গেছে? হ্যাঁ গো দাবাবু, ছেড়ে যেতে পারছিলাম না। ঠিক আছে কমলাদি, আমি এসে গেছি, তুমি তাহলে এবার বাড়ি যাও। আজ্ঞে দাদাবাবু, তুমি খেয়ে নিও, আর বৌদিদিকেও অল্প করে হলেও খাইয়ে দিও কিন্তু। আচ্ছা। কমলাদি চলে যেতেই দরজা বন্ধ করে পার্থ সুনেত্রার কাছে আসে। কেমন অসহায়ভাবে ঘুমিয়ে আছে, চুলগুলো মুখের এদিকে ওদিকে ছড়িয়ে আছে। পার্থ হাত দিয়ে চুলগুলো সরিয়ে দেয় মুখের ওপর থেকে। তার হাতের ছোঁয়ায় ঘুম ভেঙে যায় সুনেত্রার। ধড়বড় করে উঠে বসতে যায়। পার্থ বলে ওঠে, আরে করছো কি, উঠো না, শুয়ে থাকো। তুমি কখন এলে? এই তো। কমলাদি চলে গেছে? হ্যাঁ এখনই গেল। ইস, কমলাদির বোধহয় দেরি হয়ে গেল। ঠিক আছে, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। এখন কেমন লাগছে? অনেকটা ভালো। সব সময় এত চিন্তা করছো একটা বিষয়ে, তাই এত শরীরটা খারাপ হলো। কেন এত ভাবো বলো তো? কোথায় ভাবি, ভাবার জন্য তো তুমি আছো। ঠিক আছে, আমি যখন আছি তখন তুমি এবার থেকে লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, মনে থাকবে? বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায় সুনেত্রা। সেদিন সারা রাত সুনেত্রার মনের ভেতর নানা রকম চিন্তার আনাগোনায় ভালো করে ঘুমোতে পারে না। কমলাদির কথা যদি সত্যি হয় তাহলে তো আনন্দের বান ডেকে যাবে তাদের ঘরের আনাচে কানাচে। কিন্তু পার্থকে কিছু জানায় না। পার্থ অনেকবার সেদিন ডক্টরের কাছে যেতে বললেও সে যায়নি। পরদিন সকালে পার্থ অফিসে বেরিয়ে যাওয়ার পরই সুনেত্রা তৈরি হয়ে নেয়। ইতিমধ্যে কমলাদি এসে গেছে। কমলাদি এসে জিজ্ঞেস করে, কেমন আছো বৌদিদি? ভালোই গো। ডাক্তারের কাছে গিয়েছিলে? না গো, তবে এখন যাচ্ছি। ও মা, তুমি তো দাদাকে নিয়ে যেতে পারতে। আরে বুঝছো না কেন, যদি সত্যি ভালো খবরটা পাই তাহলে তোমার দাবাবুকে চমকে দেব। ও, এই মতলব বুঝি? হ্যাঁ ঠিক তাই। সুনেত্রা বেরিয়ে একটা ট্যাক্সি ধরে ডক্টর অরিন্দমের চেম্বারের উদ্দেশ্যে। সব শুনে অরিন্দম ব্যানার্জি বলে, তাহলে একটা কাজ করো, তুমি যখন বলছো এই মাসে পিরিয়ড হয়নি, তখন তো একটা সম্ভাবনা থেকেই যায়। তুমি মেডিকেল শপ থেকে একটা প্রেগনেন্সি টেস্ট কিট নিয়ে কাল সকালের প্রথম ইউরিনটা টেস্ট করো। সুনেত্রা একটা কিট কিনে বাড়ি আসে। ডোরবেল বাজায়, দরজা খুলে পার্থ। চমকে ওঠে সুনেত্রা। ওর চমকানোটা লক্ষ্য করে পার্থ। সুনেত্রা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি অফিস যাওনি? না, বেরোলাম, কিন্তু তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল, তাই মাঝ রাস্তা থেকে ফিরে এলাম। এই শরীরে তুমি আবার কোথায় গিয়েছিলে? আমি আমি মানে এই তো একটু টুকটাক কিনতে। কিন্তু তোমার হাতে তো কিছুই নেই। হাতে নেই, কিন্তু কাঁধে ঝোলানো এই ব্যাগে তো আছে। ও কেন, তুমি কি ভাবলে সকাল সকাল অফিসারে গিয়েছি? ইচ্ছে হলে যেতেও পারি, বলেই হাসতে শুরু করে। ধক করে ওঠে পার্থর বুকটা। সত্যি যদি এমন কোনোদিন হয়, পার্থর অক্ষমতা জানতে পেরে যদি সুনেত্রা অন্য কারো হাত ধরে কোথাও চলে যায়। কি গো, কি ভাবছো? আর এত সিগারেটই বা খাও কেন? ওই আগে তো এত খেতে না। কোথায় বেশি খাই, এই তো এখনই ধরালাম। ঠিক আছে, আর কিন্তু খাবে না। পরের দিন সকালে ঘুম ভেঙে যেতেই সুনেত্রা কিটটা নিয়ে ছোটে বাথরুমে। সে যখন বাথরুমে দরজা খুলে বেরিয়ে আসে তখন অন্য এক সুনেত্রা। চোখের কোণে চিকচিক করছে জল, তবে বেদনার নয়, আনন্দের। রেজাল্ট পজিটিভ।
সে ভেবে পেল না কিভাবে জানাবে পার্থকে তাদের এতদিনের স্বপ্ন আজ পূর্ণতা পেতে চলেছে। সুনেত্রা রান্নাঘর থেকে 1 কাপ চা করে নিয়ে এসে পার্থকে ডাকে। পার্থ আবার খুব ঘুম কাতুরে। অনেক ডাকাডাকির পর পার্থ উঠে চায়ের কাপটা নেয়। চা খেতে খেতে লক্ষ্য করে সুনেত্রার মুখটা খুশিতে জলজল করছে। কি ব্যাপার সুনেত্রা, খুব খুশি খুশি লাগছে? তাই, খুশি খুশি লাগছে? বলেই ফেলো, তোমার খুশির অংশীদার আমাকেও করো। বলতে পারি, তাহলে আমি যা চাইবো তাই দিতে হবে। আরে বলেই দেখো না, আমার বউটা এত খুশি কেন, আমারও তো জানতে ইচ্ছে করে। আমি না, মানে আমার আর তোমার যে স্বপ্ন ছিল সেটা মনে হয় পূরণ করতে পারবো। এই সুনেত্রা, হেয়ালি করো না সোনা, এই ঘুম চোখে কিছু বুঝতে পারছি না। কি হয়েছে পরিষ্কার বাংলা ভাষায় সহজে স্পষ্ট করে বলো সোনা। আমি না, মা হতে চলেছি, গড়গড় করে বলে ফেললো সুনেত্রা। কি কি পাগলের মতো কথা বলছো? হ্যাঁ স্যার, এক্ষুনি জানতে পারলাম কিট টেস্ট করে। কি বলছো, কেমন করে? সমস্ত শরীর কাঁপছে পার্থর। কিভাবে সম্ভব এটা সে বুঝেই পাচ্ছে না। নিজেকে সংযত করতে কিছু সময় নেয় সে। এক্ষুনি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল সত্যি কথাটা। কেন পার্থ, তুমি খুশি হওনি? নিজেকে সামলে পার্থ বলে, খুশি কেন হব না, নিশ্চয়ই হয়েছি, খুব খুশি হয়েছি। পার্থর মনের ভেতর তখন হাজার বিষাক্ত পোকার কামড়। সমস্ত শরীর জ্বলে যাচ্ছে। আর সুনেত্রা, তার মনে অসংখ্য জোনাকি তাদের আলো জ্বালিয়ে সমস্ত অন্ধকার মুছিয়ে দিয়ে অপার্থিব আলোকময়তার দিকে তাকে নিয়ে যাচ্ছে। এর পরের মাসগুলো সুনেত্রা একটা সুন্দর স্বপ্ন, সুন্দর পবিত্র মন আর অকল্পনীয় অপার্থিব দেব শিশুর মুখের কল্পনায় ভেসে গেছে। আর পার্থর জীবন হয়ে উঠেছে না বলা কথার গোপন অসহ্য ভাণ্ডার। তবু নিজের স্বার্থে সে হাসি মুখে সবকিছু মেনে নিয়েছে। দ্বিতীয়বার সে ডাক্তারের কাছে গিয়ে আবার করে সমস্ত টেস্ট করিয়েছে, কিন্তু ফল একই, নিরাশা, শুধুই নিরাশা। যথাসময়ে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেয় সুনেত্রা। তাকে কোলে নিয়ে পার্থ ভালো লাগা ও ভালোবাসার অভিনয় করে। অলক্ষ্যে চোখের জল মুছে নিয়েছে নিঃশব্দে, অসহায়ের মতো। আপাতত অতীতের ঘর বন্ধ করে বর্তমানের দরজা খুলি এবং এই অস্থির পরিস্থিতির মুখোমুখি হই। সারা রাত্রি জাগরণের পরে সুনেত্রা দুধ গরম করে মিঠিকে খাইয়ে পার্থর জন্য চা করেছে। তারপর সোফায় ঘুমন্ত পার্থকে ডেকে চা দিয়েছে। পার্থ শান্তভাবে চা খেয়ে বাথরুমে যায়। মিঠিকে বিছানা থেকে মেঝেতে নামিয়ে দিতেই সে বাবা বাবা করে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ড্রয়িং রুমে আসে। সুনেত্রা ভাবে, এই রকম ফুলের মতো সুন্দর মেয়ের মুখটা দেখে পার্থ কি করে পারলো এরকম জঘন্য কথা বলতে। পার্থ বাথরুম থেকে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যেতে মিঠি ছুটে এসে তার ছোট ছোট হাত দুটো দিয়ে জড়িয়ে ধরে পার্থর পা দুটো। ড্রয়িং রুমে দরজায় দাঁড়িয়ে সুনেত্রা লক্ষ্য করে পার্থকে। পার্থ আস্তে করে সরিয়ে দেয় মিঠির হাত দুটো, তারপর পাশের ঘরে চলে যায়। মিঠি অবাক হয়ে চেয়ে থাকে। পার্থ কিছু না খেয়ে অফিসে বেরিয়ে যায়। সুনেত্রা ভাবতে বসে, কি এমন হলো পার্থর, কেন এমন করছে তার সাথে, মিঠির সাথে? তাকে নষ্ট কেন বললাম? মিঠি ওর মেয়ে নয় কেন বলল? হাজার প্রশ্নের মুখোমুখি তাকে দাঁড় করিয়ে পার্থ চুপ করে আছে। দরজায় বেল বাজলো, কমলা দি এসেছে। সুনেত্রা উঠে গিয়ে দরজা খোলে। কমলা তার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে বৌদিদি, শরীর খারাপ নাকি? মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। না গো, তেমন কিছুই না, রাত্রে ঘুম হয়নি ঠিক করে। কমলা ঢুকে যায় রান্নাঘরে। সুনেত্রা চলে আসে তার বেডরুমে। ভাবে, কবে আবার সব ঠিকঠাক হবে? কি ভাবেই বা হবে? সারাদিন ঘরময়, মিঠি ছুটে বেড়ায় বকম বকম করতে করতে। মাম করে তার কাছে ছুটে এলে সুনেত্রা কোলে তুলে নেয় মিঠিকে। তাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে সে। পরবর্তী ঘটনার আগে আমরা একবার ঘুরে আসি ডক্টর অরিন্দম ব্যানার্জির কাছ থেকে। ডক্টর অরিন্দম ব্যানার্জি পেশায় চিকিৎসক, এটা আপনারা সকলেই জানেন। এবার তার নিজের জীবনধারা সম্বন্ধে কিছু জানি। সাংস্কৃতিক অনুষ্ঠানে সুনেত্রাকে দেখে মোহিত হয়ে গিয়েছিল অরিন্দম। সুনেত্রাকে তার মনে হয়েছিল সুন্দরী বললে কম বলা হবে, অপরূপা বললে কিছুটা ঠিক হয়। সেদিন সুনেত্রাকে হলুদ শাড়িতে মনে হয়েছিল একটা হলুদ প্রজাপতি। অরিন্দম বিবাহিত, তা সত্ত্বেও সুন্দরী মেয়েদের প্রতি আকর্ষণ সে এড়াতে পারে না। কথাবার্তা তার এমনই, মেয়েরা আকৃষ্ট হয়ে পতঙ্গের মতো তার কাছে ছুটে আসে পুড়ে মরার জন্য। কিন্তু সুনেত্রাকে দেখে বাক্যহারা হয়ে গিয়েছিল অরিন্দম। সুনেত্রার তীব্র রূপের ছটা, মিষ্টি কণ্ঠস্বর তাকে আবিষ্ট করে দিয়েছিল। গোপগড়ে পিকনিকে গিয়ে বুঝতে পেরেছিল পার্থ ও সুনেত্রা পরস্পরকে ভালোবাসে।
প্রথম যেদিন অরিন্দমের চেম্বারে এলো পার্থ সুনেত্রা, সেদিন থেকেই সে জাল ছড়াতে শুরু করেছিল। সুনেত্রাকে অন্ততপক্ষে একবার ভোগ করার তীব্র বাসনা তার মনে লেলিহান শিখার মতোই জ্বলে উঠেছিল। কিন্তু কথাবার্তা, সভ্যতা, ভদ্রতার একটা মুখোশ নিজের মুখে সে এঁটে নিয়েছিল। সেই সুযোগটা সে পুরো মাত্রায় নিয়ে তার কামনা চরিতার্থ করেছিল নিজের বাড়ির চেম্বারে। যদিও সে প্রথমে ভেবেছিল পার্থ নিশ্চয়ই আসবে সুনেত্রার সাথে, কিন্তু টেস্টে সময় লাগবে এই কথা বলে পার্থকে বাইরে অপেক্ষা করতে বলবে। সেক্ষেত্রে পার্থ কিছুই বুঝতে পারবে না। এই পরিকল্পনা মাথায় রেখে অন্যান্য পেশেন্টদের অ্যাপয়েন্টমেন্ট সে ক্যান্সেল করে দিয়েছিল। শুধুমাত্র সুনেত্রা থাকবে। সুনেত্রা একা আসায় সে হাতে চাঁদ পেয়ে গেল। কড়া ঘুমের ওষুধ ট্রাঙ্কুলাইজার খাইয়ে অরিন্দম ঘুম পাড়িয়ে দেয় সুনেত্রাকে। এই ঘুমের ওষুধ খেয়ে গভীরভাবে ঘুমিয়ে পড়ে মানুষ। যখন ঘুম ভাঙে তখন ঘুমের মধ্যে কি হয়েছে কিছুই মনে থাকে না। সুনেত্রা ঘুমিয়ে পড়লে তাকে ভোগ করে সে, এতদিনের কামনা চরিতার্থ করে। সুনেত্রা কিছুই জানতে পারে না। পরে দুবারও একইভাবে সুযোগের সদ্ব্যবহার করে অরিন্দম। আর যদি সুনেত্রা কনসিভও করে তাহলেও কোনো সমস্যা নেই, কোনো দোষ তার উপরে পড়বে না। সকলে জানবে পার্থর সন্তান। সে ভেবেছিল সাপও মরবে, লাঠিও ভাঙবে না, কিন্তু বাদ সাধল পার্থর রিপোর্ট। এই ঘৃণ্য কাজ করতে তার একটুও রুচিতে বাঁধেনি। এক রাতে আবারও প্রচণ্ড পরিমাণে মদ্যপান করে পার্থ জানিয়ে দেয় তার রিপোর্টের কথা, তার অক্ষমতার কথা। সুনেত্রা দিশেহারা হয়ে পড়ে। তার মনে প্রশ্ন দেখা দেয়, তাহলে মিঠি এলো কোথা থেকে? সে তো পার্থ ছাড়া আর কারো সাথে সম্পর্কের কথা চিন্তাও করতে পারে না। খাওয়া দাওয়া ছেড়ে পাগলের মতো এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় সে। অবশেষে পাগলপ্রায় সুনেত্রাকে, অসুস্থ সুনেত্রাকে তার দাদা সৌগত এসে নিয়ে যায় খড়গপুরে তাদের বাড়িতে। নিজের পুরনো জায়গা পেয়ে যদি সে একটু স্বাভাবিক হয়, কিন্তু সব বৃথা। সুনেত্রার বৌদি শিপ্রা সুনেত্রারই বান্ধবী। শিপ্রা নানাভাবে তার থেকে জানার চেষ্টা করে সবকিছু। সুনেত্রা শুধু কেঁদে চলে, না হলে গুম হয়ে বসে থাকে। আসলে এটা যে তার কাছে বিরাট রহস্যের। সেই রহস্যের জট যে এসে নিজেই কিছুতেই খুলতে পারছে না। বেশ কিছুদিন শিপ্রার কোনো প্রশ্ন করে না সুনেত্রাকে, একটু গুছিয়ে নেওয়ার সময় দেয় তাকে। দিন 15 পরে সুনেত্রার অবিন্যস্ত জীবনকে একটু স্বাভাবিক করার আশায় শেষ চেষ্টা করে শিপ্রা। সে খুব কোমলভাবে বলে সুনেত্রাকে, সুনেত্রা, আমি তো তোর ছোটবেলার বান্ধবী, তুই আমাকেও বলবি না? তুই না বললে আমরা কি করে সবকিছুর সমাধান করব বল? মিঠির দিকে চেয়ে দেখ, ও কেমন মনমরা হয়ে থাকে। ওর ভবিষ্যতের কথা ভেবেই সব বলতে হবে। সুনেত্রা কিছুক্ষণ মাথা নিচু করে বসে থেকে বলে, কি বলবো? পার্থ ছাড়া তুই কি আর কারো সাথে কোনো সম্পর্কে জড়িয়েছিলি? সুনেত্রা দুদিকে তার মাথা জোরে জোরে নেড়ে বলে, না, না রে বৌদি, পার্থ আমার জগৎ ছিল। বন্ধুত্বের সুবাদে সুনেত্রা শিপ্রাকে বৌদি বলে সম্বোধন করলেও তুই থেকে তুমিতে যেতে পারেনি। শিপ্রা অবাক হয়ে প্রশ্ন করে, তাহলে তুই বল, মিঠি কি করে এলো? আমি জানি না রে, সত্যিই জানি না। এটা আমার কাছেও রহস্য। তুই আমাকে সমস্ত ঘটনা বল, মিঠি আসার আগে থেকে মিঠি হওয়ার পর পর্যন্ত। সুনেত্রা ধীরে ধীরে শান্ত হয়, সমস্ত কিছু বলে। বাচ্চা আসছে না বলে তার আকুলতা, ডাক্তারের কাছে যাওয়া, টেস্ট করা, সমস্ত কিছু। শিপ্রা জিজ্ঞেস করে, কলকাতায় তুই কাকে কাকে চিনতিস? পার্থ ছাড়া কমলাদি, ডক্টর অরিন্দম ব্যানার্জি, পার্থর অফিসের কিছু কলিগ, আর আমাদের ফ্ল্যাটের উল্টো দিকের ফ্ল্যাটে থাকে তমালিকা, নিচের ফ্লোরের বিপাশা, আর ওর বর তন্ময়। এদের ছাড়া সেরকম আর কাউকে নয়। তাহলে পার্থ ছাড়া ওর বন্ধু অরিন্দম ব্যানার্জি, পার্থর কাজের কিছু কলিগ আর তন্ময়? হ্যাঁ, আর একবার একজন কলিগের বিয়েতে গিয়েছিলাম, ওখানে অন্যান্যদের সাথে আলাপ হয়েছিল। আর একবার মিঠির অন্নপ্রাশন উপলক্ষে পার্থ হোটেলে একটা পার্টি দিয়েছিল, ওখানে ওরা এসেছিল। তাহলে এ তো রহস্যজনক ব্যাপার। কিছুক্ষণ চিন্তা করে শিপ্রা বলল, আচ্ছা, তোদের বাড়িতে কারা কারা আসতো, আর তুই কার কার বাড়ি গিয়েছিলি? আমাদের বাড়িতে একদিন অরিন্দমদা এসেছিল, একসাথে খাওয়া দাওয়া করেছিল। আর আমি তমালিকাদের বাড়ি বেশ কয়েকবার গিয়েছি, উনি একাই থাকতেন। আর 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 হ্যাঁ, অরিন্দমদার বাড়িতে যে চেম্বার আছে ওখানে গিয়েছিলাম 3 বার। উনি 3 দিন কি একটা ওষুধ খাইয়ে টেস্ট করছিলেন। অনেকক্ষণ গভীর ঘুমের মধ্যে থাকতাম, বেশ সময় লাগতো টেস্টটা করাতে। কি এমন টেস্ট, এত সময় লাগতো? আসলে কনসিভ করতে পারছিলাম না তো, তাই কতগুলো টেস্ট করতে হয়েছিল। পার্থর সাথে যেতি, ওর অফিস থাকতো। প্রথমবার অবশ্য ও পৌঁছে দিয়েছিল, তারপর 2 বার আমি একাই গিয়েছি। তুই যা যা বললি সব সত্যি তো? আমাকে কিছু লুকোস না। আমি শুধু সত্যিটা জেনে আসল অপরাধী যে তাকে খুঁজে বার করতে চাই। তুই তো আমার খুব আদরের, তোর জীবনটা আবার সুন্দর করে সাজিয়ে দিতে চাই।
না রে বৌদি, আমি একবর্ণ মিথ্যে বলিনি। সব ঠিক হয়ে যাবে, দেখে নিস। শুধু তুই শক্ত হ। তুই সুস্থ স্বাভাবিক না থাকলে ওইটুকু মেয়েটার কি হবে বলতো? কি করে হবে আমি ভেবে পাচ্ছি না। শিপ্রা সমস্ত কিছু সৌগতকে জানায় এবং বলে পার্থর সাথে ফোনে যোগাযোগ করতে। পার্থ যদি রাজি হয় খড়গপুরে আসতে তাহলে ঠিক আছে, তা না হলে তাদেরই যেতে হবে কলকাতায়। সৌগত পার্থকে ফোন করে এবং আসতে বলে, কিন্তু পার্থ বলে, কি জন্য আসবো সৌগত? আমার কারো সাথে কোনো সম্পর্ক নেই। না পার্থ, তুই না এলে যে সমস্যাটা দেখা দিয়েছে, যার জন্য তোরা এত কষ্ট পাচ্ছিস দুজনে, সেটার সঠিক সমাধান করা সম্ভব নয়। না রে, আমি আসবো না। আমি আর ভুল সম্পর্কে জড়াতে চাই না। দেখ পার্থ, তোর যদি অসুবিধে থাকে তাহলে আমরাই যাচ্ছি। তুই ভুল করছিস ও ভুল বুঝছিস আমার বোনকে, সেটা তোদের ইচ্ছে। আসলে আমি না করব না। অগত্যা সুনেত্রাকে অনেক বুঝিয়ে রাজি করানো হয় কলকাতা যাওয়ার জন্য। দরজা খুলে কমলাদি। সুনেত্রাকে দেখে কেঁদে ফেলে কমলাদি। কি চেহারা হয়েছে গো বৌদি তোমার! অমর সোনার প্রতিমার কি হাল হয়েছে! ঘরে ঢোকে সৌগত, শিপ্রা, সুনেত্রা আর ওর দাদার ছেলে টুবলু। মিঠি মায়ের কোল থেকে নেমে ছুটে চলে যায় ভেতরে বাবা বাবা করতে করতে। পার্থ বেডরুমে শুয়েছিল। মিঠির মিষ্টি ডাকে উঠে বসে, কোলে তুলে নেয় মিঠিকে। মিঠিও বাবাকে পেয়ে তার বুকে মুখ গুজে দেয়। মিঠিকে কোলে নিয়ে ড্রয়িং রুমে আসে পার্থ। বসতে বলে সুনেত্রার দাদা বৌদিকে। সুনেত্রা চুপ করে দূরে দাঁড়িয়ে থাকে, এক দৃষ্টে চেয়ে থাকে পার্থর দিকে। কি চেহারা হয়েছে! গাল ভর্তি দাড়ি, চোখগুলো লাল, মুখটা শুকনো। সুনেত্রার কত চেনা, নিজের বাড়িটা কেমন অচেনা মনে হয়। পার্থ এক ঝলক দেখে নিয়েছে সুনেত্রাকে। কেমন পাগল পাগল শুকনো চেহারা সুনেত্রার। পার্থর ভেতরের কষ্টটা যেন দলা পাকিয়ে গলার কাছে চেপে বসেছে, কথা বলতে পারছে না। সুনেত্রার অবস্থাও একই। কমলাদের শরবত করে নিয়ে আসে ওদের জন্য। ট্রেটা টেবিলে রেখে এসিটা অন করে দেয়। এই চৈত্রের গরমে জার্নি করে সকলে ঘেমে নিয়ে একসা। কমলাদি সুনেত্রাকে ধরে এনে চেয়ারে বসায়, অনেক অনুরোধ করে শরবতটুকু খেয়ে নেওয়ার জন্য, কিন্তু কিছুতেই খাওয়াতে পারে না। সৌগতই কথা বলতে শুরু করে। আচ্ছা পার্থ, অরিন্দম ব্যানার্জি কেমন লোক? কেন? ডাক্তার হিসেবে তার যথেষ্ট নামডাক আছে। না না, ডাক্তার হিসেবে বলছি না, তার স্বভাব চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করছি রে। অরিন্দম কৃতি ছাত্র, যথেষ্ট ভালো রেজাল্ট করেছিল। তুই বুঝতে পারছিস না, আমি সেসব নিয়ে বলতে চাইছি না। আচ্ছা তুই একটু ভেতরের ঘরে চল, তোর সাথে একটু আলাদা করে কথা বলবো। অগত্যা পার্থ একবার সুনেত্রার দিকে তাকিয়ে সৌগতকে নিয়ে ভেতরে চলে যায়। ভেতরের ঘরে গিয়ে সৌগত সমস্ত কিছু বলে পার্থকে। সুনেত্রা যা যা বলেছিল সমস্ত কিছু, কিন্তু চিন্তাভাবনা করার মতো মনের অবস্থা পার্থর ছিল না। সৌগত বলে, তুই একবার তোর বন্ধু অরিন্দমের সাথে দেখা কর, তাকে সরাসরি জিজ্ঞেস কর। এছাড়াও সৌগত জিজ্ঞেস করে, আচ্ছা অরিন্দমের তো বিয়ে হয়ে গেছে তাই না? হ্যাঁ, বিয়ে হয়েছিল, একটা বাচ্চাও আছে, কিন্তু ওর বউয়ের সাথে ওর ডিভোর্স হয়ে গেছে। সৌগত বলে, কেন? তুই কি কিছু জানিস? না রে, কেন ডিভোর্স হয়েছে জানা নেই। তাহলে একটা কাজ করি, আমরা অরিন্দমের বউয়ের সাথে দেখা করি। শুধু শুধু ওর বউকে বিরক্ত করা কেন? না রে পার্থ, তুই বুঝতে পারছিস না, সত্যিটা কি তা জানতেই হবে। পার্থ একটু উসখুস করে বলে, সৌগত, তবে একটা জিনিস আমি জানি, অরিন্দমের একটু মেয়েদের প্রতি দুর্বলতা ছিল। ঠিক আছে পার্থ, তুই শেভিং করে স্নান সেরে ঠিক মতো কিছু খেয়ে নে। আর প্লিজ সুনেত্রার সাথে একটু কথা বল। ও তোকে ছাড়া কিচ্ছু জানে না। ওর ডিপ্রেশন এমন স্তরে পৌঁছেছিল যে ওকে মানসিক চিকিৎসক পর্যন্ত দেখাতে হয়েছে। এখন তুই মুখ ফিরিয়ে নিলে ও হয়তো নিজেকে শেষও করে দিতে পারে। পার্থ রাজি হয় কথা বলতে। স্নান সেরে পার্থ সুনেত্রার কাছে যায় এবং তার মাথায় হাত বুলিয়ে বলে, শরবতটা খেয়ে নাও সুনেত্রা, তারপর ফ্রেশ হয়ে নাও। সুনেত্রা ফ্যালফ্যাল করে চেয়ে থাকে পার্থর মুখের দিকে। পার্থ আবার বলে, তোমার সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে আমি আছি তোমার পাশে, আর পারলে আমাকে ক্ষমা করে দাও। হাউ হাউ করে কেঁদে সুনেত্রা পার্থকে জড়িয়ে ধরে। ওর দুঃখ, কষ্ট, রাগ, অভিমান যেন গলে জল হয়ে বেরিয়ে আসে। পরের দিন সকাল 10টা নাগাদ পার্থ আর সৌগত যায় অরিন্দমের শ্বশুর বাড়ি। যদিও এখন শ্বশুর বাড়ি বলা ঠিক হবে না। দরজা খুলে অরিন্দমের শাশুড়ি। কাকে চাই? সৌগত বলে, মাসিমা, আমরা একটু আপনার মেয়ের সাথে কথা বলতে চাই। কোন মেয়ের সাথে? ছোট মেয়ে তো কলেজে গেছে। আমরা আপনার বড় মেয়ের সাথে দেখা করতে চাই। আপনাদের পরিচয়? পার্থ বলে,
আমি অরিন্দমের বন্ধু, বিশেষ প্রয়োজনে ওনার সাথে কথা বলতে চাই। অরিন্দম? আমাদের সাথে চরিত্রহীন লোকটার কোনো সম্পর্ক নেই, আপনারা আসতে পারেন। সৌগত বলে, প্লিজ মাসিমা, খুব প্রয়োজন একবার কথা বলার, না হলে আরো একটা মেয়ের জীবন হয়তো নষ্ট হয়ে যাবে। তাতে আমার মেয়ে কি করবে? ও তো নিজের জীবনটাই বাঁচাতে পারলো না। না না, আপনি একটু বোঝার চেষ্টা করুন, হয়তো একটা মেয়ের সংসার বেঁচে গেলেও বেঁচে যেতে পারে। ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ নয়, আসুন আপনারা। বিশাল বড় ড্রয়িং রুম, চোখ ধাঁধানো তার ডেকোরেশন। বড় একটা সোফায় ওদের বসতে বললেন ভদ্রমহিলা। কিছুক্ষণ পর এলো অরিন্দমের বউ, এসে বসলো উল্টো দিকের সোফায়। বলুন, কি বলবেন? আমরা একটা বিশেষ প্রয়োজনে আপনাকে বিরক্ত করলাম, বলে সৌগত। শুনেছি। এ হলো আমার বোনের হাজবেন্ড পার্থ প্রতিম সেনগুপ্ত। আমি সৌগত মিত্র। আমি সুছন্দা। এরপর সৌগত একটু ইতস্তত করে বলল, অরিন্দম ব্যানার্জি মানুষটা কেমন? সুছন্দা সরাসরি বলে, শুধু নিজেকে ভালোবাসে। আপনাদের ডিভোর্স কেন হলো? যদিও এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবু জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। ডিভোর্স আমি দিইনি, ডিভোর্স হয়েছে ওর ইচ্ছেতে। তবে ভালোই হয়েছে, ওই রকম একটা শয়তান লোকের সাথে দিনের পর দিন থাকা যায় না। কোনো মেয়ে ঘটিত সমস্যা? কোনো একটি নয়, অনেক। নেশা ছিল সুন্দরী মেয়েদের ছলে বলে কিংবা কৌশলে ভোগ করা। আমার বোনও সম্ভবত ওর শিকার। এরপর সৌগত সমস্ত ঘটনা খুলে বলে সুছন্দাকে। সব শুনে সুছন্দা জিজ্ঞেস করে, আচ্ছা আপনার বোনের নামটা বলবেন? আমার বোনের নাম সুনেত্রা, কিন্তু কেন বলুন তো? অরিন্দম খুবই বিকৃত মানসিকতার মানুষ ছিল। আচ্ছা দাঁড়ান, আমি একটা জিনিস নিয়ে আসছি, বলেই সুছন্দা ওপর তলায় নিজের রুমে যায়। একটু পরেই নেমে আসে হাতে একটা বেশ বড় ডায়েরি নিয়ে। ডায়েরিটা দেখুন, এটা হলো অরিন্দমের বিকৃতির আরো একটা নিদর্শন। সৌগত হাত বাড়িয়ে ডায়েরিটা নিতে গেলে সুছন্দা মানা করে আর বলে, আপনি না, আপনি তো সুনেত্রার দাদা, আপনি সহ্য করতে পারবেন না। পার্থ, আপনি দেখুন। ডায়েরিটার একটা পেজ খুলে সুছন্দা পার্থর দিকে এগিয়ে দেয়। পার্থ হাত বাড়িয়ে ডায়েরিটা নিয়ে তার পাতায় তাকাতেই চমকে ওঠে। ডায়েরিটার পাতায় সুনেত্রা জামা কাপড়হীন ঘুমন্ত ছবি। গভীরভাবে ঘুমিয়ে আছে সে। ছবির পাশে লেখা সুনেত্রা মিত্র। ডায়েরিটা ছুঁড়ে ফেলে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। প্রচন্ড রাগে ঘৃণায় তার সারা শরীর থরথর করে কাঁপছে। সুছন্দা বলে, আপনি শান্ত হন, শান্ত হয়ে একটু বসুন। এই ডায়েরিটা যেদিন আমার নজরে আসে, তারপরই আমাদের মধ্যে অশান্তি চরমে ওঠে। এই ডায়েরিটা ভরা আছে তার কীর্তিকলাপে। এরপরই ওই আমাকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিতে থাকে। আমারও জেদ হয়ে গিয়েছিল যে এর শেষ কোথায় দেখেই ছাড়বো। একটা মেয়েতেও সন্তুষ্ট ছিল না, তবে এখন অনেক শান্তিতে আছি। ওর বিকৃত কাম আর বিকৃত রুচি থেকে পরিত্রাণ পেয়েছি। এই ডায়েরিটা রেখে দিলাম, কখনো যদি কাজে লাগে। যে সমস্ত মেয়েদেরও নষ্ট করত, তাদের নাম ও ওই অবস্থার ছবি রেখেও পরম তৃপ্তি পেত। সৌগত বলে, অবশ্যই কাজে লাগবে, প্রমাণ হিসেবে আমাদের ওটা খুব গুরুত্বপূর্ণ এভিডেন্স। পার্থ গুম হয়ে বসে আছে। সৌগত ওকে বলে, চল পার্থ। দুজনে উঠে দাঁড়ালো। সৌগত সুছন্দাকে বলে, আপনি আমাদের অনেক উপকার করলেন, আজ আসি, দরকার পড়লে আবার আসবো। অবশ্যই, ওকে শাস্তি দেওয়ার জন্য যা যা প্রয়োজন আমার এখতিয়ারে থাকলে অবশ্যই করব। এরপর ওরা বেরিয়ে আসে। সৌগত গাড়িতে আসতে আসতে পার্থকে বলে, এবার তোর ডিসিশন, তুই মিঠি আর সুনেত্রাকে মেনে নিবি কি নিবি না। না না, তুই এভাবে বলিস না, সুনেত্রার তো কোনো দোষ নেই, আমার বন্ধুই বরং দোষী। আমি খাল কেটে কুমিরটা এনেছিলাম, আমাকে আর লজ্জা দিস না। কিছুক্ষণ চুপ করে থেকে পার্থ তার দু হাত দিয়ে কপালের দুদিকে রগ দুটো চেপে বলে, কিন্তু অরিন্দম যেভাবে সুনেত্রাকে এক্সপ্লয়েট করেছে, সেটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। যতক্ষণ না ওর শাস্তি হচ্ছে, আমার শান্তি নেই। সৌগত বলে, তুই চিন্তা করিস না, আমি অরিন্দমকে ছাড়বো না। সুনেত্রার অসাহত্যের সুযোগ নিয়েও যা করেছে তা ক্ষমারও অযোগ্য। সন্ধে নামবে নামবে করছে। সুনেত্রা ছাদে দাঁড়িয়ে দেখছিল দূরের আকাশ, নারকেল গাছের ঝিরঝিরে পাতাদের হাওয়ায় দোল খাওয়া। সেখানে এসে পার্থ দাঁড়ায় সুনেত্রার পাশে। সুনেত্রা, আমাকে ক্ষমা করে দিও। গলাটা কাঁপতে থাকে পার্থর। না পার্থ, তোমার তো কোনো দোষ নেই।
আমি তোমাকে শয়তানটার সাথে আলাপ করিয়ে দিয়েছিলাম। তুমি তোমার বন্ধু ভেবে আলাপ করিয়ে দিয়েছিলে। সেই বন্ধু যে মুখোশধারী তা তুমি কি করে জানবে? তবে তোমার দোষ একটাই, তুমি কেন তোমার টেস্টের রিপোর্ট আগে থাকতে আমাকে জানাওনি? আমি কি তোমাকে ছেড়ে চলে যেতাম? হ্যাঁ, ঠিক এই কথাটা ভেবেই জানাইনি। এছাড়াও মনে হচ্ছিল আমি তোমার কাছে ছোট হয়ে যাব। তোমরা ছেলেরা কত কমজোর মনের দিক দিয়ে। দেখো, মেয়েরা কিন্তু কনসেপ্ট করতে না পারলে নিজেরাই চায় ডাক্তারের কাছে যেতে। টেস্টের রিপোর্ট লুকিয়ে রাখার কথা তারা ভাবতেই পারে না, সত্যের মুখোমুখি হয়। ঠিক বলেছ সুনেত্রা, আমি যদি কোনো কিছু গোপন না করতাম তাহলে এই বাজে ঘটনাটাও ঘটতো না। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝিতে যে কষ্টটা আমরা দুজনে পেলাম সেটাও হতো না। আজ থেকে আমরা সংকল্প নিই যে আমরা কোনো কিছু লুকোবো না, আর মিঠিকে সুন্দরভাবে মানুষ করে তুলবো। ও আমার অংশ না হোক, আমার সুনেত্রার তো অংশ। ওরাই দুজনের হাত ধরে দাঁড়িয়ে থাকে চুপচাপ। সূর্য তখন পশ্চিমে তার সমস্ত রং ঢেলে অস্তগামী। অস্তর আগে লাল আভা রং ছড়িয়েছে সুনেত্রার গালেও। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।